আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমরা আমাদের অর্থপ্রেরণা নির্দেশক, মেটা নির্দেশক এই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আমাদের এই টপিকটা শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে আমাদের এই টপিকটা থেকে বোর্ড পরীক্ষায় আমাদের 4 মার্কের একটা কোশ্চেন বাঁধে এবং এছাড়াও ছোট ছোট কোশ্চেন আছে, অবজেক্টিভে আসে বিভিন্ন বিষয়ে। তো লেখো, বন্ড ও এইচ মূলক বলয় সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন? বন্ড ও এইচ মূলক বলয় সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন? ফার্স্ট লেখো। লেখো, বন্ড ও এইচ মূলক বলয় সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন? হয়েছে লেখা? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানা আছে যে ওএইচ মূলক যদি বেনজিন চক্রে থাকে তখন সেটাকে ফেনোলিক ওএইচ বলা হয়, আর যদি ওএইচ মূলক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে থাকে তখন সেটাকে অ্যালকোহলিক ওএইচ মূলক বলা হয়। এখানে বন্ড ওএইচ মূলক বলতে আমরা কিন্তু ফেনোলিক ওএইচ মূলককে বোঝাচ্ছি। তো ওএইচ মূলক যদি বেনজিন চক্রে থাকে তখন তার হচ্ছে ফেনল। লেখো, ফেনলের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। দেখো, ফেনলের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। ফেনলের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে যে ফেনলের যে ওএইচ মূলক আছে সেখানে অক্সিজেনে কিন্তু লন পেয়ার ইলেকট্রন আছে। তো তোমাদের বলা হয়েছিল যে বেনজিন চক্রের সাথে যদি কোনো আমাদের মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট কোনো প্রজাতি বা গ্রুপ অথবা ইলেকট্রন আকর্ষী যদি কোনো গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাও কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, বিকজ পাই ইলেকট্রনের সঞ্চরণশীলতা যত বেশি হবে সিস্টেম তত বেশি স্টেবল হবে। এ কারণে এই অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন দেখো এই বেনজিন চক্রে রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। তো তুমি জানো ইলেকট্রন কিন্তু লাফ দিয়ে এর মধ্যে আসতে পারবে না, তার কিন্তু পথ বেয়ে আসতে হবে। এই দেখো ইলেকট্রন জোড় এখানে আসলো, তখন এই পাই ইলেকট্রন বিকশিত হয়ে এই কার্বনের মাথার পরে চলে আসলো। মাঝখানে এই যে সিম্বলটা লিখতেছি এটাকে রেজোন্যান্স চিহ্ন বলা হয়। তো বলো, ইলেকট্রন জোড় যদি এখানে আসে তাহলে এখানে ডাবল বন্ড, তখন এই কার্বন পজিটিভ চার্জ। আর এই ইলেকট্রন বিকশিত, এই ইলেকট্রন এখানে আসলে এই কার্বনে তখন 5টা হাত হয়ে গেল, তখন এই ইলেকট্রন কর্তৃক এই পাই ইলেকট্রন বিকশিত হয়ে এই কার্বনের মাথার পরে চলে আসে। দেখো, তো ইলেকট্রন এখানে স্থির না, ঘূর্ণায়মান। এই ইলেকট্রন যখন এখানে আসলো তখন এই ইলেকট্রন এখানে আসলো। তখন এখানে দ্বিবন্ধন, এই কার্বনে দেখো নেগেটিভ চার্জ। এই ইলেকট্রন এখানে, তখন এই ইলেকট্রন এখানে। আবার কি হতে পারে, এই ইলেকট্রন এখানে, তখন এই ইলেকট্রন এখানে। মাঝখানে আমাদের আসলে ফেনলের স্ট্রাকচার কোনটা, এজন্য এদের মধ্যবর্তী একটা কাল্পনিক গঠন দেখানো হয়। এটাকে তোমরা জানো রেজোন্যান্স হাইব্রিড গঠন বলা হয়।
যে পথ জুড়ে ইলেকট্রন গেছে সেই সঞ্চালনের পথগুলোকে ডট চিহ্ন দেখানো হবে। দেখো এই অর্থ পজিশনে ডেল্টা মাইনাস, প্যারা পজিশনে ডেল্টা মাইনাস, অর্থ পজিশনটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। সবাইকে লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো ব্যাখ্যাটা। তোমরা জানো যে ইলেকট্রন সঞ্চালনের তিনটা নিয়ম আমাদের দেখানো হয়েছে তোমাদের। একটা হচ্ছে ইন্ডাক ইফেক্ট বা আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাবটা হলো যে গ্রুপের দিকে যদি ইলেকট্রন আসে তখন সেটাকে নেগেটিভ আবেশীয় প্রভাব বা ঋণাত্মক প্রভাব বলা হয়, ঋণাত্মক আবেশীয় প্রভাব বলা হয়, এটাকে মাইনাস আই দিয়ে প্রকাশ করা হয়। যদি গ্রুপের বিপরীত দিকে ইলেকট্রন যায় তখন সেটাকে পজিটিভ আবেশীয় প্রভাব বলা হয়, এটাকে প্লাস আই দিয়ে প্রকাশ করা হয়। বেনজিন চক্রে ইলেকট্রন বেগের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তখন সেটাকে প্লাস মেসোমারিক প্রভাব বলা হয়। যদি ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় তখন সেটাকে নেগেটিভ মেসোমারিক প্রভাব বলা হয়। আর আক্রমণকারী ইলেকট্রোফাইল যখন যুক্ত হবে তখন ইলেকট্রোমারিক প্রভাব বিদ্যমান, এটা অলওয়েজ পজিটিভ। এটা হলো ইলেকট্রন সঞ্চালনের তিনটা নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে গত ক্লাসে এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করছি। এবার তোমরা বলো ফেনলের রেজোন্যান্স স্ট্রাকচার থেকে কি লক্ষ্য করা যায়। ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় যে বেনজিন চক্রের রেজোন্যান্সের ফলে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখছো মাইনাস, এখানে মাইনাস মানে কিন্তু ইলেকট্রন হ্রাস পায়নি, এখানে মাইনাস মানে হচ্ছে ইলেকট্রনের বৃদ্ধি পেয়েছে, বিকজ ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত প্রজাতি। তো আমরা কি বলতে পারি ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে প্লাস মেসোমারিক প্রভাব বিদ্যমান। বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে প্লাস মেসোমারিক প্রভাব বিদ্যমান। আচ্ছা, এবার আসো আক্রমণকারী ইলেকট্রোফাইল যখন যুক্ত হবে তখন ইলেকট্রোমারিক প্রভাব বিদ্যমান হবে, এটা সবসময় অলওয়েজ পজিটিভ হবে। তাহলে ইলেকট্রোমারিক প্রভাব প্লাস ই বিদ্যমান। তাহলে ইলেকট্রন সঞ্চালনের তিনটা নিয়মের মধ্যে দুইটা নিয়ম বলতেছে যে ইলেকট্রন বেনজিন চক্রের মধ্যে থাকুক, কিন্তু এখানে যে ওএইচ মূলকের অক্সিজেন আছে তার তড়িৎ-ঋণাত্মকতা এখানে যে কার্বন আছে তার চেয়ে বেশি। তার মানে ওএইচ মূলক আছে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিতে। তাহলে বলতো গ্রুপের দিকে যদি ইলেকট্রন আসে তখন সেটাকে ঋণাত্মক আবেশীয় প্রভাব বলা হয়, অর্থাৎ ওএইচ মূলকের ঋণাত্মক আবেশীয় প্রভাবের কারণে বেনজিন চক্র থেকে ইলেকট্রন ওএইচ মূলক তার নিজের দিকে টানতে চায়, এটাকে মাইনাস আই। ইলেকট্রন টানতে পারবে কি পারবে না সেটা পরের কথা, বাট এই প্রভাবটা আছে, অর্থাৎ ওএইচ মূলক সে সুযোগ পাইলে ইলেকট্রন নিজের দিকে টানতে চাবে। তাহলে বলো তিনজনের মধ্যে আমাদের দুইজন হচ্ছে পজিটিভ, যার চাচ্ছে ইলেকট্রন বেনজিন চক্রের মধ্যে থাকুক, আর একজন চাচ্ছে হচ্ছে বেনজিন চক্র থেকে ইলেকট্রন ওএইচ মূলকের দিকে যাক। তাহলে কাদের ক্ষমতা বেশি? তোমরা জানো যে মাইট ইজ রাইট, জোর যার মূলক তার। তো এই ক্ষেত্রে প্লাসদের প্রভাব বেশি, অর্থাৎ তিনটার মধ্যে দুইটা প্রভাব হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তারপরে আমরা কি বলতে পারি যে আমাদের প্লাস মেসোমারিক প্রভাব এবং প্লাস ইলেকট্রোমারিক প্রভাব এই দুইটা সমন্বিত প্রভাব মাইনাস আই প্রভাবকে পরাভূত করবে, অর্থাৎ ওএইচ মূলকের ঋণাত্মক আবেশীয় প্রভাবের কারণে ও যে নিচের দিকে ইলেকট্রন টানার চেষ্টা করবে, কিন্তু ধনাত্মক মেসোমারিক প্রভাব এবং ইলেকট্রোমারিক প্রভাবের যৌথ প্রভাবের কারণে ওএইচ মূলকের ঋণাত্মক আবেশীয় প্রভাবটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওএইচ মূলক তার নিজের দিকে ইলেকট্রন টানতে পারবে না। ফলে সামগ্রিকভাবে ইলেকট্রন বেনজিন চক্রের মধ্যে থাকবে। এই কারণে বেনজিন চক্রের মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে বেনজিন চক্রে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেল, দ্যাট মিন্স ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় আমাদের বেনজিন চক্র নিজেকে মেলে ধরবে, যেন ইলেকট্রোফাইল খুব সহজে সে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে। এই জন্য আমরা বলতে পারি ওএইচ মূলক হচ্ছে বলাই সক্রিয়কারী গ্রুপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এগুলো বইতে লেখা নাই এরকম ভাবে, এই জন্য তোমরা একটু লিখে নাও। লেখো ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায়, ফার্স্ট লেখো ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায়, ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় লেখা বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্লাস এম প্রভাব বিদ্যমান, অর্থাৎ প্লাস এম প্রভাব বিদ্যমান। লেখা লেখো আবার আক্রমণকারী ইলেকট্রোফাইলের ইলেকট্রোমারিক প্রভাব, লেখো আবার আক্রমণকারী ইলেকট্রোফাইলের ইলেকট্রোমারিক প্রভাব প্লাস ই বিদ্যমান। আবার আক্রমণকারী ইলেকট্রোফাইলের ইলেকট্রোমারিক প্রভাব প্লাস ই বিদ্যমান। আবার আক্রমণকারী ইলেকট্রোফাইলের ইলেকট্রোমারিক প্রভাব প্লাস ই বিদ্যমান, প্লাস ই। লেখা প্রায় লেখো অপরদিকে
লেখো অপরদিকে OH মূলকের, অপরদিকে বন্ড OH মূলকের, অপরদিকে বন্ড OH মূলকের ঋণাত্মক আবেশীয় প্রভাব, অপরদিকে বন্ড OH মূলকের ঋণাত্মক আবেশীয় প্রভাব অর্থাৎ -I বিদ্যমান, -I বিদ্যমান। লেখা লেখো কিন্তু +M এবং +E এর সমন্বিত প্রভাব, কিন্তু +M এবং +E এর সমন্বিত প্রভাব, কিন্তু +M এবং +E এর সমন্বিত প্রভাব -I প্রভাবকে পরাভূত করে, কিন্তু +M এবং +E এর সমন্বিত প্রভাব -I প্রভাবকে পরাভূত করে। লেখা যেমন এটা লিখবা, এটা লেখো যেভাবে লিখছি লেখো যেমন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখা হয়েছে যেমন এটা লেখো +M, +C is greater than -I। লেখো ফলে সামগ্রিকভাবে বেনজিন চক্রের ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে সামগ্রিকভাবে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এ কারণে বন্ড OH মূলক বলয় সক্রিয়কারী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমন কোন বোর্ড পরীক্ষা নাই আমরা যে টপিকগুলো পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন হবে না। প্রত্যেকটা বোর্ডের এমনকি যে কোনো সালে আমাদের এই টপিকগুলো কিন্তু অবশ্যই আসবে বলে দিলাম। এবং দেখো সিম্পল বিষয়, তুমি শুধু এই রেজোন্যান্সটা মনে রাখলে বাকিটা ব্যাখ্যা করতে পারবা। এবার আসো এটা কেন অর্থ প্যারা নির্দেশক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো রেজোন্যান্স স্ট্রাকচার থেকে আমরা যদি লক্ষ্য করি রেজোন্যান্স কাঠামো অথবা রেজোন্যান্স হাইব্রিড কাঠামো, এটা হলো হাইব্রিড, এদের মধ্যবর্তী কাল্পনিক গঠন হচ্ছে এটা হচ্ছে রেজোন্যান্স গঠন, এটাকে রেজোন্যান্স হাইব্রিড গঠন বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হাইব্রিড গঠনের দিকে তাকাও। এই হাইব্রিড গঠন থেকে আমরা লক্ষ্য করি যে মেটা পজিশনের তুলনায় অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি, যার কারণে অর্থ এবং প্যারা অবস্থানে কিন্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। এবার তুমি যখন আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবা তখন ইলেকট্রোফাইলটা তো সেখানে অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন বেগের ডেন্সিটি বেশি। তোমরাই বলো মেটা পজিশনের তুলনায় অর্থ এবং প্যারা পজিশনে অর্থাৎ ফেনোলীয় যে আমাদের OH মূলক তার যে বেনজিন স্ট্রাকচার আমাদের যে অ্যারোমেটিক অংশ এর মেটা পজিশনের তুলনায় অর্থ প্যারা পজিশনে কিন্তু ইলেকট্রন বেগের ডেন্সিটি তুলনামূলকভাবে বেশি থাকার কারণে আক্রমণকারী এই ইলেকট্রোফাইলটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এই অর্থ অথবা প্যারা অথবা অর্থ পজিশনে প্রবেশ করবে। এই জন্য আমরা বলতে পারি যে এখানে OH মূলক সে কিন্তু ট্রাফিক আইল্যান্ডে যেরকম ভাবে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে দেখিয়ে দেয় এদিকে যাও ওদিকে যাও, তাহলে এই OH মূলকটা বলে দেবে এই ইলেকট্রোফাইলটাকে, সেটা হতে পারে আমাদের ক্লোরিনিয়াম আয়ন, সেটা হতে পারে আমাদের নাইট্রোনিয়াম আয়ন, যাই আসুক না কেন সে কিন্তু আমাদের এই OH মূলকটা বলে দেবে তুমি অর্থ পজিশনে যাও প্যারা পজিশনে যাও। যার জন্য আমরা বলতেছি যে চক্রে উপস্থিত বেনজিন চক্রে উপস্থিত এই OH মূলকটাকে তখন আমরা বলতেছি অর্থ প্যারা নির্দেশক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন অর্থ প্যারা নির্দেশক কারা, বলয় সক্রিয় করে গ্রুপ কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, তখন বলছিলাম যে আমরা কয়েকদিন পরেই তুমি নিজেই বের করতে পারবা যে কেন বলয় সক্রিয় হলো, কেন অর্থ প্যারা নির্দেশক হলো। আজকে সেই ক্লাসটা যে ক্লাসে আমরা ব্যাখ্যা করলাম যে এটা বলয় সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা একটু নোট করে নিতে হবে, যেহেতু এই টপিকগুলো আসবে এবং কিভাবে লিখবা তার জন্য আমরা বারবার এগুলো একটু নোট করে দিচ্ছি। লেখো লেখো আবার ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে আরো দেখা যায়, লেখো আবার ফেনলের রেজোন্যান্স কাঠামো থেকে আরো দেখা যায় রেজোন্যান্সের কারণে ফেনলের মেটা অবস্থানের তুলনায় অর্থ প্যারা অবস্থানে, রেজোন্যান্সের কারণে ফেনলের মেটা অবস্থানের তুলনায় অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। মেটা অবস্থানের তুলনায় অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। এ কারণে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী ইলেকট্রোফাইল ফেনলের অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করে। সুতরাং বন্ড ওয়েসমূলক বলাই সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ফেনলীয় ওয়েসমূলক বলাই সক্রিয়কারী কেন এবং অর্থ প্যারা নির্দেশক কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটা মেটা নিয়ে আলোচনা করব, বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ নিয়ে আলোচনা করব। লেখো নাইট্রোমূলক ব্র্যাকেটে বন্ড NO2 নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক কেন? লেখো নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক কেন? নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক কেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরা বলয় নিষ্ক্রিয়কারী অথবা মেটা নির্দেশক কেন, এগুলো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এর রেজোন্যান্স স্ট্রাকচারের দিকে তাকাতে হবে। তো তোমরা জানো যে নাইট্রোমূলক যদি বেনজিন চক্রে থাকে তখন তার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। তো দেখো নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ, বড় করে হেডিং দাও, নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। লেখা হয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই কাঠামোগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং এই ক্ষেত্রে তুমি যদি একটা বোঝো তাহলে বাকি সবগুলোই কিন্তু একই রকম। যেমন আমরা অর্থ প্যারা নির্দেশকের ক্ষেত্রে যেরকম ভাবে দেখিয়েছি, আমাদের আগের দিন অ্যামিনোমূলক দেখিয়েছিলাম, ঠিক যেভাবে ব্যাখ্যা করছি আমরা কিন্তু ফেনল হিসেবে ব্যাখ্যা করছি। সুতরাং তোমরা বুঝতে পারছো যে একটা স্ট্রাকচার যদি বোঝো তাহলে বাকিগুলো পারবা। অনেক কাছে কঠিন বলে মনে হয়, এই জন্য আমরা এখানে ধীরে ধীরে চিত্রগুলো অঙ্কন করছি। লক্ষ্য করো বা বারবার ভিডিও টেনে টেনে দেখবা। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা আশা করতেছিলাম হয়তো 10-15 তারিখের মধ্যে আমরা অফলাইনে যেতে পারবো, কিন্তু তোমরা দেখে বুঝতে পারতেছো যে আমাদের করোনা পরিস্থিতি 2-1 দিনের মধ্যে বেশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে নতুন যে করোনা জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে নতুন করোনা ভাইরাস আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে, যার জন্য তোমরা আজকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনছো যে ফেব্রুয়ারি-মার্চ দেখার পর তারপর এপ্রিলের সিদ্ধান্ত হবে খুলবে কি খুলবে না। এতে করে দেখা যাচ্ছে যে তোমাদের যদি এই ফেব্রুয়ারি মাসে না খুলতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আরো বেশি হয়তো পরীক্ষা পিছিয়ে যেতে পারে অথবা শর্ট সাজেশন চলে আসতে পারে। তো
তো যাই হোক, যাই করুক না কেন, তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য তো পড়াশোনা করা লাগতেছে। আর আমাদের তো অর্গানিক কেমিস্ট্রি হলে মোটামুটি আমাদের সেকেন্ড পার্ট, আমাদের পঞ্চম অধ্যায়ের কথা বলতেছিলাম, ওটা যদি শর্ট সাজেশন করে তাহলে ওটা বাদ পড়বে। আর যদি নাও পড়ে তাহলে শর্ট করে দিলে আমরা ওটা 2-3টা ক্লাস নিলেই হয়ে যাবে, সিম্পল বিষয়। হ্যাঁ, ইউরিয়া প্রস্তুতি, সিমেন্ট প্রস্তুতি, জিপসাম ব্যবহার করা হয় কেন, তারপরে চামড়া ট্যানিং, এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল যে টপিকগুলো আছে এগুলো খুবই সিম্পল বিষয়। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু এখনো সিদ্ধান্ত হচ্ছে না, এই জন্য আমাদের আশা করি আমরা আগামী এই মাসের মধ্যে আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ করা যায় কিনা। এই জন্য অফলাইনের ক্লাসগুলো গুরুত্ব সহকারে ক্লাস করো। অনেকেই বলতে আসছো যে স্যার কবে অফলাইন 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 আমাদের তো সময় নাই, মানে আমাদের তো সিলেবাস বেশি বাকি নাই। এই জন্য আমরা অফলাইনটা যদি এভাবে থাকে তাহলে অফলাইনেই কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করব। এই জন্যই ক্লাসগুলো গুরুত্ব সহকারে ক্লাস করো। আর যেহেতু আমাদের যখন অফলাইনে হবে তখন অফলাইনে আমরা চিন্তা করতেছি যে অফলাইনে সরাসরি আমরা আমাদের কি বলে ফাইনাল প্রোগ্রামটা শুরু করব, এরকম একটা চিন্তা ভাবনা আমরা শুরু করছি। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নাইট্রো বেঞ্জিনের রেজোন্যান্স কাঠামো দেখাবো। তোমরা জানো নাইট্রো মূলকের মধ্যে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড বা সন্নিবেশ বন্ধন আছে। এই যে দেখো, একটা অক্সিজেন কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডের মাধ্যমে আছে, অর্থাৎ সন্নিবেশ সংযোগ বন্ধনের মাধ্যমে আছে। তো লক্ষ্য করো, তোমরা জানো এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে পাই ইলেকট্রন নিচের দিকে টেনে রাখে। এই পাই ইলেকট্রন যখন নিচের দিকে টেনে রাখবে তখন তুমি কি বলো যে এখানে নাইট্রোজেন কিছুটা হলো পজিটিভ চার্জ, মানে ইলেকট্রন ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি পূরণ করার জন্য এবার কিন্তু গ্রুপের উপর দিক থেকে বেঞ্জিন চক্রের মধ্যে ইলেকট্রন আসবে না, বরং এই ঘাটতি পূরণ করার জন্য বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রনের সঞ্চালন উপরের দিকে হবে। দেখো, এই যে বেঞ্জিন চক্রের দিকে ইলেকট্রন সঞ্চালন হচ্ছে, মাঝখানে রেজোন্যান্স চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ, একটা বন্ধন ছিল, এই পাই ইলেকট্রন ওখানে চলে গেছে, ডাবল বন্ড, এই হলো নাইট্রোজেন, অক্সিজেন ইলেকট্রন টেনে নিছে মাইনাস, এটা হলো কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড সন্নিবেশ বন্ধন, এটা প্লাস চার্জ, সামান্য পজিটিভ চার্জ। এখানে ইলেকট্রন টেনে নিলে তুমি জানো এই কার্বনটা পজিটিভ চার্জ, এই যখন পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ প্রশমিত করার জন্য এই পাই ইলেকট্রন এখানে চলে আসলো। এটা লিখলেও হয়, না লিখলেও সমস্যা নেই। দেখো, ডাবল বন্ড, বলো এই পাই ইলেকট্রন এখানে আসলে এখানে ডাবল বন্ড, তখন এই কার্বনটা পজিটিভ চার্জ, এই কার্বন যখন পজিটিভ চার্জ তখন এই পাই ইলেকট্রন এই দুই কার্বনের মাঝখানে চলে আসবে। এই ইলেকট্রন যখন এখানে আসবে তখন এখানে দ্বিবন্ধন, তখন এই কার্বন পজিটিভ চার্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো। দেখো, আমাদের পাই ইলেকট্রনের সঞ্চালনশীলতা দেখানো হচ্ছে। এবার কি হতে পারে লক্ষ্য করো একটু। দেখো, এই ইলেকট্রন এখানে আসতে পারে, তখন এই ইলেকট্রন আবার এখানে আসতে পারে, এবার কন্টিনিউয়াসলি উল্টো দিকে ঘুরবে। বুঝা গেছে? তাহলে আমাদের সামগ্রিক স্ট্রাকচারটা দাঁড়াবে এদের মধ্যবর্তী একটা কাল্পনিক গঠন। এই গঠনটাকে তোমরা জানো রেজোন্যান্স হাইব্রিড গঠন বলা হয়। তাহলে আমরা এখন রেজোন্যান্স হাইব্রিড গঠনটা দেখাচ্ছি। দেখো, বলো পাই ইলেকট্রন যে অঞ্চল পর্যন্ত গেছে সেই অঞ্চল পর্যন্ত ডট চিহ্ন ব্যবহার করতে হবে। বলো, এই সমস্ত অঞ্চল জুড়ে পাই ইলেকট্রন গুলো ঘুরছে, ডট চিহ্ন, ডেল্টা প্লাস এন্ড ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো, আমরা নাইট্রোবেনজিনের রেজোন্যান্স স্ট্রাকচার অঙ্কন করছি। তোমরা বলো, এই রেজোন্যান্স স্ট্রাকচার থেকে ইলেকট্রনের সঞ্চালনের 3টা নিয়ম আমরা এবার এর উপর অ্যাপ্লাই করব। তোমরা জানো যে নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যাচ্ছে যে বেনজিন চক্রের ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পেয়েছে। এখানে ডেল্টা প্লাস দ্বারা বোঝা যাচ্ছে যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, তার মানে হচ্ছে -m প্রভাব বিদ্যমান।
তোমরা জানো রেজোন্যান্স প্রভাব যদি বেঞ্চকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে প্লাস এম হয়, যদি বেঞ্চকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় তাহলে মাইনাস এম হয়। যেহেতু টোটাল স্ট্রাকচার বা রেজোন্যান্স স্ট্রাকচার থেকে আমরা লক্ষ্য করছি যে এই ক্ষেত্রে আমাদের বেঞ্চকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, তার মানে হচ্ছে মাইনাস এম প্রভাব বিদ্যমান, অর্থাৎ নেগেটিভ মেসোমারিক প্রভাব বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে নিচে নাইট্রোমূলকটা লিখছি। এই নাইট্রোমূলকের ইলেকট্রন আকর্ষী আবশ্যক প্রভাব আছে, কারণ তুমি জানো কার্বনের তড়িৎঋণাত্মকতা হচ্ছে 2.5 আর নাইট্রোজেন হচ্ছে 3। তার মানে নাইট্রোমূলকটা আমাদের ইলেকট্রনগুলোকে মানে শিকলের অপর প্রান্ত থেকে ইলেকট্রন নিজের দিকে টানার চেষ্টা করে, বুঝা গেছে? তাহলে আমি বলতে পারি যে নাইট্রোমূলকের ঋণাত্মক আবশ্যক প্রভাব মাইনাস আই প্রভাব বিদ্যমান, কারণ গ্রুপের দিকে যদি ইলেকট্রন আসে তাহলে মাইনাস আই হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো যে ইলেকট্রন সঞ্চালনের 3টা নিয়মের মধ্যে 2টা নিয়ম কিন্তু এবার বলতেছে যে ইলেকট্রন বেঞ্জিন চক্রের মধ্যে থাকার দরকার নেই, ইলেকট্রন নাইট্রোমূলকের দিকে চলে যাক। এবার আসো, আমাদের আক্রমণকারী ইলেকট্রোফাইল যখন এখানে যুক্ত হবে তখন ইলেকট্রোমারিক প্রভাব বিদ্যমান, যেটা কিনা অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্লাস ই প্রভাব বিদ্যমান, এটা হচ্ছে ইলেকট্রোমারিক প্রভাব বিদ্যমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কিন্তু নেগেটিভদের জোর বেশি। তাহলে আমি কি বলতে পারি এখানে মাইনাস এম এবং মাইনাস আই এর সমন্বিত প্রভাব মানে এদের মিলিত প্রভাবটা প্লাস ই প্রভাবকে পরাভূত করে, অর্থাৎ আমাদের ইলেকট্রোমারিক প্রভাবটা চাচ্ছে ইলেকট্রন বেঞ্জিন চক্রের মধ্যে থাকুক, কিন্তু আমাদের মেসোমারিক প্রভাব বা রেজোন্যান্স প্রভাব এবং আমাদের নাইট্রোমূলকের আবশ্যক প্রভাব, এই 2টা প্রভাব সমন্বিতভাবে চাচ্ছে যে না, ইলেকট্রনগুলো বেঞ্জিন চক্রের মধ্যে থাকার দরকার নেই, ইলেকট্রনগুলো নাইট্রোমূলকের দিকে চলে আসুক। তাহলে এদের জোর বেশি, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। এই জন্য সামগ্রিকভাবে আমাদের ইলেকট্রন মেঘ বেঞ্জিন চক্র থেকে উপর দিকে চলে গেছে, অর্থাৎ বেঞ্জিন চক্রের ইলেকট্রন মেঘের ডেন্সিটি কমে গেছে। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের বেনজিন অথবা এর আগে আমরা পড়িয়েছি ফেনল অথবা আমরা পড়িয়েছি অ্যানিলিন, এরা যে গতিতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে, আমাদের নাইট্রোবেনজিন কিন্তু সেই গতিতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে না। যার কারণে এরা কিন্তু কেমিক্যালি আমাদের এরকম ভাবে অ্যাক্টিভ না, যার জন্য এখানে তাপের প্রয়োজন হয়, বিক্রিয়া স্লো হয়। তার মানে বোঝা গেল যে নাইট্রোমূলক এটা বলা হয় সক্রিয়কারী গ্রুপ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো যে আমরা কিভাবে একটা করলাম। তাহলে একটু লেখো, এটা লেখো নাইট্রোবেনজিনের সলভ করো, এটা লেখান স্যার। নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ, লেখছো? এবার লেখো নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায়, নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় রেজোন্যান্সের কারণে বেনজিন চক্রের ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পেয়েছে। নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় রেজোন্যান্সের কারণে বেনজিন চক্রের ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পেয়েছে। বেনজিন চক্রের ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পেয়েছে। আবার দেখো, আবার নাইট্রোমূলকের ঋণাত্মক আবশ্যক প্রভাব, আবার নাইট্রোমূলকের ঋণাত্মক আবশ্যক প্রভাব, ঋণাত্মক আবশ্যক প্রভাব অর্থাৎ মাইনাস আই প্রভাব বিদ্যমান। ঋণাত্মক আবশ্যক প্রভাব অর্থাৎ মাইনাস আই প্রভাব বিদ্যমান, যেটি বেঞ্চক্রে ইলেকট্রন ঘনত্ব হ্রাসে আরো সহায়তা করে, যেটি বেঞ্চক্রে ইলেকট্রন ঘনত্ব হ্রাসে আরো সহায়তা করে। লেখা লেখো অপরদিকে আক্রমণকারী ইলেকট্রোফাইলের ইলেকট্রোমারিক প্রভাব প্লাস ই বিদ্যমান। অপরদিকে আক্রমণকারী ইলেকট্রোফাইলের ইলেকট্রোমারিক প্রভাব ব্র্যাকেট লিখতে পারো প্লাস ই, বড়হাতের প্লাস ই বিদ্যমান। কিন্তু দেখো, কিন্তু মাইনাস এম এবং মাইনাস আই এর সমন্বিত প্রভাব, কিন্তু মাইনাস এম এবং মাইনাস আই এর সমন্বিত প্রভাব, কিন্তু মাইনাস এম এবং মাইনাস আই এর সমন্বিত প্রভাব প্লাস ই প্রভাবকে পরাভূত করে। কিন্তু মাইনাস এম এবং মাইনাস ই এর সমন্বিত প্রভাব প্লাস ই প্রভাবকে পরাভূত করে। ফলে সামগ্রিকভাবে বেনজিন চক্রের ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পায়।
ফলে সামগ্রিকভাবে বেঞ্জিন চক্রের ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পায়। ফলে সামগ্রিকভাবে বেঞ্জিন চক্রের ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ নাইট্রোমূলক বলয় সক্রিয়কারী মূলক, দেখো অর্থাৎ নাইট্রোমূলক বলয় সক্রিয়কারী, দেখো অর্থাৎ নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী, দেখো অর্থাৎ নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, দেখো অর্থাৎ নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী হয়েছে লেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো নাইট্রোমূলক মেটা নির্দেশক কেন। তোমরাই লক্ষ্য করো, রেজোন্যান্স স্ট্রাকচারের দিকে তাকাও, রেজোন্যান্স হাইব্রিড গঠনের দিকে তাকাও। রেজোন্যান্স গঠন থেকে দেখা যায় যে বেনজিন চক্রে অর্থাৎ নাইট্রোবেনজিনের যে বেনজিনের স্ট্রাকচারটা, তো এই নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় যে আমাদের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে এবং যার জন্য এটা পজিটিভ চার্জ। কিন্তু মেটা পজিশনে কিন্তু আমাদের কোনো পজিটিভ চার্জ নাই। তাহলে আমি কি বলতে পারি যে রেজোন্যান্সের কারণে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব প্রচন্ড পরিমাণে হ্রাস পেয়েছে, তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, যার জন্য আক্রমণকারী যখন ইলেকট্রোফাইল নিয়ে আসবা তাহলে এ নিশ্চয় সেখানে যুক্ত হতে যাবে না যেখানে ইলেকট্রনের ঘনত্ব কম। দেখো আমরা জানি লাইক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এখানে অর্থ এবং প্যারা অপোজিশনে ইলেকট্রনের ঘাটতি হ্রাস পেয়েছে এবং পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কোনো ইলেকট্রোফাইল লাইক হ্যালোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, দেখছো এই সমস্ত আমাদের ইলেকট্রোফাইল গুলো এখানে যুক্ত হতে চাইবে না। ইলেকট্রোফাইল গুলো সেখানে যুক্ত হতে চাবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি তুলনামূলকভাবে বেশি। তাহলে আমি বলতে পারি মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলকভাবে অর্থ প্যারা পজিশনের তুলনায় বেশি থাকার কারণে আক্রমণকারী ইলেকট্রোফাইলটা মেটা পজিশনে প্রবেশ করবে। এই কারণে বলা হয় যে নাইট্রোবেনজিনে তুমি যখন কোনো প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবা তখন একটা প্রোডাক্ট তৈরি হবে এবং সেটা হলো মেটা প্রোডাক্ট। অথচ আমরা যখন অ্যানিলিন, আমরা যখন টলুইন, আমরা যখন ফেনলের ক্ষেত্রে বিক্রিয়াগুলো করব তখন দেখবো দুইটা করে প্রোডাক্ট পাওয়া গেছে, একটা হলো অর্থ প্রোডাক্ট, একটা হলো প্যারা প্রোডাক্ট। তার মানে বোঝা গেল যে আমাদের নাইট্রোমূলক এটা বলয় নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকের প্রশ্ন ছিল, আমরা কিন্তু আজকে সেই সমস্ত প্রশ্নের আনসারগুলো দিলাম যে কেন এরা মেটা নির্দেশক হয়, কেন বা ওইটা অর্থ প্যারা নির্দেশক হয়, কেন আমাদের বলয় সক্রিয়কারী হয়, কেন বলয় নিষ্ক্রিয়কারী হয়, সমস্ত প্রশ্নের আনসার ইনশাআল্লাহ আমরা সবাই পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো একটু লেখো। আবার নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায়, লেখো আবার নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় রেজোন্যান্সের কারণে মেটা পজিশনের তুলনায়, মানে মেটা অবস্থানের তুলনায় অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব খুব বেশি পরিমাণ হ্রাস পেয়েছে। মেটা অবস্থানের তুলনায় অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকার কারণে, অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকার কারণে আক্রমণকারী ইলেকট্রোফাইল মেটা অবস্থানে প্রবেশ করে। অর্থাৎ নাইট্রোমূলক বলয় নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেহেতু এবছরের বোর্ড পরীক্ষা হয়নি সেহেতু তুমি ধরে নিতে পারো এই নাইট্রোমূলক, মেটা নির্দেশক, বলয় নিষ্ক্রিয়কারী এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যে কোনো প্রশ্ন আসলে তুমি সলভ করতে পারবা। আমাদের কিছু ব্যতিক্রম থাকলে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী কোশ্চেনটা হলো, লেখো মিথাইলমূলক বলয় সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন।
লেখো মিথাইলমূলক বলাই সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন? খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো মিথাইলমূলক যদি বেনজিন চক্রে থাকে তখন তার হচ্ছে টলুইন। লেখো টলুইনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। লেখো টলুইনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টলুইনের রেজোন্যান্স কাঠামোটা একটু বিশেষ প্রকৃতির। এটাকে হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স বলা হয়। হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স বলা হয়, বিশেষ প্রকৃতির রেজোন্যান্স এটা। কারণ তুমি জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আমাদের মিথাইল মূলকে কার্বন তার সাথে হাইড্রোজেন আছে, এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, মানে মুক্ত ইলেকট্রন নাই, যার কারণে সরাসরি কিন্তু বেনজিন চক্রের মধ্যে মুক্ত ইলেকট্রন যাইতে পারছে না। তো এটাকে বলতেছি আমরা হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স, অর্থাৎ এক্ষেত্রে সিগমা বন্ধন ভেঙে সিগমা ইলেকট্রন জোড় রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। এতে করে সিস্টেমটা পূর্বের চেয়ে বেশি স্টেবল হবে। তো এটাকে বলছি আমরা হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স। শিক্ষার্থীবৃন্দ, টপিকটার নাম হচ্ছে হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স, বিশেষ প্রকৃতির। দেখো এক্ষেত্রে এখানে সিগমা বন্ধন ভেঙে ইলেকট্রন জোড় দেখো এখানে চলে আসছে, মানে এই কার্বন এবং কার্বনের মাঝখানে চলে আসলো, তখন এই পাই ইলেকট্রন এখানে চলে আসলো, মাঝখানে রেজোন্যান্স চিহ্ন। ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে খেয়াল করো। এখানে ডাবল বন্ড, এখানে এইচ, এখানে এইচ। এই কার্বনে ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে, মানে পজিটিভ চার্জ। দেখছো, অর্থাৎ আমাদের কার্বনের সাথে হাইড্রোজেন শিথিল ভাবে যুক্ত থাকবে। এখানে আমাদের পাই ইলেকট্রন, এখানে হচ্ছে H+, এর মধ্যে একটা দুর্বল একটা আকর্ষণ বল, এবং এটাকে হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স, যার কারণে বেনজিন চক্রে দেখো ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এই ইলেকট্রন এখানে আসলো, তখন এই ইলেকট্রন এখানে। বিশেষ ধরনের রেজোন্যান্স এই জন্য ইম্পর্টেন্ট। আসলে শান্ত যেন পারো, এই জন্য আমরা কিন্তু এটা ডিটেইলস দেখালাম। এখানে ডাবল বন্ড, তখন এই কার্বন নেগেটিভ চার্জ, এই পাই ইলেকট্রন সঞ্চালন এখানে, তখন এই ইলেকট্রন এখানে। এখানে যেতে পারে, আবার এখানে আসতে পারে, মাঝখানে এটাকে রেজোন্যান্স হাইব্রিড চিহ্ন বলা হচ্ছে, এবং কাঠামোটার নাম হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড কাঠামো। ইলেকট্রনের সঞ্চালনের পথকে ডট চিহ্ন দিয়ে দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো রেজোন্যান্সের কারণে অর্থ পজিশনে নেগেটিভ চার্জ, প্যারা পজিশনে নেগেটিভ চার্জ, অর্থ পজিশনে নেগেটিভ চার্জ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের টপিকটা হচ্ছে যে আমাদের এই টলুইন তথা মিথাইল মূলকটা বলাই সক্রিয়কারী এবং অর্থ প্যারা নির্দেশক কেন। তো এই জন্য আমরা বলতেছিলাম যে প্রশ্নগুলো অ্যান্সার তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা যদি কিনা তুমি রেজোন্যান্স কাঠামোটা জানো। তো এই জন্য আমরা রেজোন্যান্স কাঠামোটা উপস্থাপন করছি, বারবার প্র্যাকটিস করবা এগুলা। দেখো খুব সিম্পল বিষয়, আমাদের ইলেকট্রন সঞ্চালনের 3টা নিয়মের মাধ্যমে শান্ত আমরা এগুলো ব্যাখ্যা করি। এটা আমি আর নোট করে দিব না, আমি যা বলবো এটা সুন্দর করে কিন্তু তোমার নোট করতে হবে। এই জন্য জায়গা ফাঁকা রাখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ এটা খাতা যদি লেখা না থাকে পরীক্ষার সময় হয়তো তোমার এটা এলোমেলো হতে পারে, যার জন্য খাতায় লিখে নিবা, আমরা বাড়ির কাজ থাকলো এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাখ্যা করবো এরকম ভাবে যে বলবা যে টলুইনের রেজোন্যান্স কাঠামো নিম্নরূপ। রেজোন্যান্স কাঠামো থেকে দেখা যায় যে বেনজিন চক্রের ইলেকট্রন বেগের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। দেখো এই যে মাইনাস চার্জ,
তাহলে বলো বেঞ্জিন চক্রে ইলেকট্রন বেগের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তখন সেই রেজোন্যান্স প্রভাবটাকে বা মেসোমারিক প্রভাবটাকে পজিটিভ মেসোমারিক প্রভাব বলা হয়, অর্থাৎ প্লাস এম প্রভাব বিদ্যমান। বলো আক্রমণকারী ইলেকট্রোফাইল যখন যুক্ত হবে ইলেকট্রোমারিক প্রভাব বিদ্যমান, অর্থাৎ প্লাস ই প্রভাব বিদ্যমান। দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে বোঝো, লাস্ট থাকলো হচ্ছে আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাব তোমরা বলো তো আবেশীয় প্রভাবটা এখানে কেমন হবে? এখানে আবেশীয় প্রভাবটা কেমন হবে একটু কমেন্টস করো তো, এটা কমেন্টস করো তো দ্রুত, 1 মিনিটের মধ্যে কমেন্টস করো এখানে আবেশীয় প্রভাবটা কেমন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে ডিভাইস একটা মাত্র, এই জন্য আমাকে সামনে যে তোমরা কি কমেন্টস করছো এটা একটু দেখতে হবে। তাহলে দ্রুত কমেন্টস করো, এখানে আবেশীয় প্রভাব আই প্রভাব বিদ্যমান, আই প্রভাবটা কেমন হবে, প্লাস নাকি মাইনাস? দ্রুত কমেন্টস করো। দ্রুত অ্যান্সার করো, দ্রুত, এত সময় লাগাতো কথা না। পড়ালেখা করলে করো ভালো মতো, না হলে বাদ দাও। এটা অ্যান্সার করতে পারো না, শুধু ক্লাস করো, কি করো না করো। দ্রুত কমেন্টস করো যে এখানে আবেশীয় প্রভাবটা কি হবে। তো যাই হোক, আমাদের এখানে যে কয়েকজন উপস্থিত আছো তারা হয়তো এগুলো বুঝতে পারোনি বা বোঝো না, ক্লাস করতে হয় তাই করো। তো যাই হোক, বেসিক যে দুর্বল সেটা বোঝা যাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবস্থা খুবই করুণ তোমাদের। এইভাবে পড়াশোনা করলে যদি পরীক্ষা টরীক্ষা হয় তাহলে কি রেজাল্ট করবো বোঝা যাচ্ছে না। যাই হোক, লক্ষ্য করে একটু, এখানে আমরা যদি মিথাইল মূলকের দিকে তাকাই, তোমাদের মনে আছে যে এখানে আমাদের যে মিথাইল মূলকটা আছে, এই মিথাইল মূলকটা কিন্তু অ্যালকাইল মূলক। এখানেও কার্বন আছে, আবার এখানেও কার্বন আছে। তো আমাদের এই কার্বন অর্থাৎ মিথাইল মূলক কিন্তু নিজের দিকে ইলেকট্রন টানে না। আমরা দেখছি যে এখানে হাইপার কনজুগেশন আছে। তো যার জন্য আমরা জানি অ্যালকাইল মূলকগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। তোমাদের লেখা আছে দেখবে এক জায়গায়, অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন বিকর্ষকারী গ্রুপ। ইলেকট্রন পছন্দ করে না, ইলেকট্রনকে শিকলের ওই প্রান্তের দিকে ঠেলে দেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে মিথাইল মূলকটা আছে, এই মিথাইল মূলকটা কিন্তু ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। তাহলে বলো, যদি গ্রুপের নিজের দিকে ইলেকট্রন আসতো তাহলে মাইনাস আই লিখতাম, কিন্তু যেহেতু মিথাইল মূলক ইলেকট্রন পছন্দ করে না, মিথাইল মূলকটা ইলেকট্রন সঞ্চালন করে বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে ইলেকট্রন গুলো হচ্ছে প্লাস আই হয়। তাহলে আমি বলতে পারি এখানে প্লাস আই প্রভাব বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন সঞ্চালনের 3টা নিয়ম আমরা লক্ষ্য করলাম। 3টা নিয়ম বলতেছে যে না, ইলেকট্রন গুলো সব বেঞ্জিন চক্রের মধ্যে থাকুক, অর্থাৎ মিথাইল মূলকের রেজোন্যান্স যে চিত্র, এই চিত্র থেকে দেখা যায় যে রেজোন্যান্সের কারণে এবং হাইপার কনজুগেটিভ রেজোন্যান্স, এই রেজোন্যান্সের কারণে দেখা যাচ্ছে যে বেঞ্জিন চক্রে ইলেকট্রন বেগের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্লাস মেসোমারিক প্রভাব বিদ্যমান। আক্রমণকারী ইলেকট্রোফাইল যুক্ত হলে ইলেকট্রোমারিক প্রভাব প্লাস ই বিদ্যমান। আবার মিথাইল মূলক কিন্তু ইলেকট্রন পছন্দ করে না, ইলেকট্রন বিকর্ষণ করে বেঞ্জিন চক্রের মধ্যে সঞ্চালন করে। এই যেরকম দেখছো, মিথাইল মূলক বেঞ্জিন চক্রের মধ্যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। অর্থাৎ গ্রুপের বিপরীত দিকে যদি ইলেকট্রন যায় তাহলে তুমি জানো যে সেক্ষেত্রে আমাদের প্লাস আই প্রভাব হয়। তাহলে আমি বলতে পারি যেখানে সামগ্রিকভাবে প্লাস এম, প্লাস ই এবং প্লাস আই প্রভাব থাকার কারণে সামগ্রিকভাবে বেঞ্জিন চক্রে ইলেকট্রন বেগের ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মিথাইল মূলক বলাই সক্রিয়কারী গ্রুপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেজোন্যান্স চিহ্ন থেকে বা রেজোন্যান্স কাঠামো থেকে আরো দেখা যায় যে বেঞ্জিন চক্রের মেটা পজিশনের তুলনায় অর্থোপের অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি, যার জন্য আক্রমণকারী ইলেকট্রোফাইলটা অর্থ পজিশনে প্রবেশ করবে। অর্থাৎ মিথাইল মূলক এটা অর্থ প্রাণীর নির্দেশক, এমনকি এটা বলাই সক্রিয়কারী গ্রুপ। আশা করি প্রিয় শিক্ষার্থী